অর্থনীতির সাথে নির্বাচনের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। সেটা হলো কি, একটা দেশ তখনই আত্মনির্ভরশীলতা পাবে বা সে স্থিতিশীলভাবে সে চিন্তা করবে আমি এই দেশে বিনিয়োগ করার জন্য। এটা বিনিয়োগ করার চিন্তা ভাবনা করতে পারে তখনই যখন দেখবে যে না, একটা স্থিতিশীল 5 বছরের জন্য একটা সরকার আছে। সেটা হলো গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের সরকার। জনগণের সরকার অর্থাৎ হলো যে যেই জনগণ ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত করবে, অর্থাৎ সংসদীয় সদস্য নির্বাচিত করবে, এমপি নির্বাচিত হবে, জনগণের প্রতিনিধিত্ব করবে। সেই ক্ষেত্রে জনগণেরও যেমন জবাবদিহিতা থাকবে, তেমনি সরকারেরও একটা জবাবদিহিতা থাকবে। এবং এই জবাবদিহিতা থাকার কারণে জনগণের আপনার হলো যে যখন সরকার প্রতিষ্ঠা হবে তখন তার সাথে দেখা যাবে যে বাংলাদেশের অর্থনীতির চাক্কা অটোমেটিকলি ঘুরবে। কারণ জনগণ তখন আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীল হবে এবং জনগণ তখন বিদেশিরা তখন বিশ্বস্ততার সহিত এই দেশে বিনিয়োগ করতে আসবে, যে চিন্তা করবে যে 5 বছরের জন্য তো একটা সরকার আছে। এখন যে সরকার আছে এই সরকারে ধরেন বিভিন্ন দল বলতেছে যত দ্রুত সম্ভব আপনি নির্বাচন দিয়ে চলে যান। আপনি নির্বাচন দিয়ে না দিলে বা এই সরকার কোনো ডিক্লার দেয় নাই এই সরকার কত বছর থাকবে, কত দিনের মধ্যে নির্বাচন দিবে, এবং এটা চূড়ান্ত কোনো ডিক্লারেশন আসে নাই। কারণ ডক্টর ইউনূস সাহেব বলতেছে ডিসেম্বরে বা জুলাইয়ের মধ্যে ইলেকশন হবে। আবার এটাও শোনা যাচ্ছে কেউ কেউ বলতেছে ডিসেম্বরের 26 ডিসেম্বরে নির্বাচন হবে। কিন্তু 26 সালের ডিসেম্বরে হয়ে গেলে তাহলে সেখানে 1.5 বছর, এখন থেকে 1.5 বছর পরবর্তীতে আরও প্রায় 15-2 বছরের মতো। কিন্তু সেটা পরিষ্কারভাবে ডিক্লার নাই। যদি নির্বাচনের একটা পরিষ্কারভাবে রোডম্যাপ থাকে এবং স্পষ্ট ভাষা থাকে তাহলে সেখানে দেশি বিদেশি সবাই বিনিয়োগ করবে। না, এদের তো নির্বাচন অমুক তারিখে বা এই তারিখে ইলেকশন হবে, এই টাইমটা পর্যন্ত আমরা বিনিয়োগ করতে পারি, তখন বিনিয়োগকারীরা সঠিকভাবে বিনিয়োগ করতে আসবে। কিন্তু এখন ধরেন আমরা বিনিয়োগের যে একটা আমাদের যে একটা সামিট যে একটা মিটিং হয়ে গেল, এই বহুত বিনিয়োগকারী আসছে এবং অনেকে বিনিয়োগ করবে আশ্বাস দিছে, স্যামসাং কোম্পানিও বিনিয়োগ করবে, এরকম একটা বড় বিনিয়োগ আসছে বলতেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সমস্ত বিনিয়োগকারীদের সাথে রাজনীতিক পলিটিক্যাল প্রত্যেকটা জায়গায় জড়িত। যখন দেখবে যে এই দেশে পলিটিশিয়ানরা স্পষ্টভাবে কোনো নিয়ন্ত্রিত নাই, অর্থাৎ পলিটিক্স হইল এক জায়গায় আর বিনিয়োগ হইল আরেক জায়গায়, পলিটিক্সের সাথে বিনিয়োগের সাথে সম্পৃক্ততা আছে। কারণ যখন জনগণ স্পষ্টভাবে বুঝবে যে আমরাই যে সরকারকে করতেছি, প্রতিষ্ঠিত করছি, বা যে সরকারকে আমরা সরকার বানাইছি, ভোট দিছি, প্রাথমিক অবস্থা হইলো এই দেশের জনগণ হইলো এই দেশের ভোটের মালিক। এদেশের জনগণ যখন ভোটের মালিক হয় তখন এই জনগণ এই দেশের মালিক। জনগণ যখন চিন্তা করবে যে আমরাই তো ভোট দিয়ে বানাইছি 5 বছরের জন্য, অতএব উনি 5 বছর ক্ষমতা থাকবে এবং জনগণ সেই শাসন, আইন কানুন, নিয়ম কানুন সব কিছু মেনে চলবে। এখন তো ধরেন একটা সরকার আছে, এই সরকার হইল গণঅভ্যুত্থানের সরকার, অর্থাৎ এইটা আমরা কয়েকটা রাজনৈতিক দল মিলে এই সরকারকে বানাইছি, গণঅভ্যুত্থানের সরকার আমরা বলি যেটাকে আর কি, সবার মতামতের ভিত্তিতে। কিন্তু তারপরও সবার মতামতের ভিত্তিতে যে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা না। কিছু কিছু লোকে কিছু দলের কাছ থেকে তারা মতামত নিছে, মতামত নিয়ে সরকার প্রতিষ্ঠা করছে। কিন্তু সব দলের কাছ থেকে বা গণভোটের মাধ্যমে বা গণপরিষদের মাধ্যমে কোনো কিন্তু নির্বাচন হয় নাই। যদি গণপরিষদের মাধ্যমে বা সব দলকে নিমন্ত্রণ জানাইতো, সেইভাবে যদি ভোট দিত তাহলে হইলে একটা কথা ছিল, কিন্তু সেইভাবে তো এটা হয় নাই। এখন ধরেন আওয়ামী লীগ ফ্যাসিজম, আওয়ামী লীগ দোসর, জাতীয় পার্টি দোসর, তাদেরকে আমরা ইনভাইট করতেছি না বা তাদেরকে আমরা কোনো প্রোগ্রামে অ্যালাউ করতেছি না। কিন্তু আপনি যখন তাদেরকে কোনো প্রোগ্রামে অ্যালাউ না করবেন বা তাদেরকে এই দেশের জনগণ হিসাবে মনে না করবেন, তখন তারা কি, তারা তো হইল যে এই দেশেরই এতদিন এই দেশ শাসন করে আসছে, এই দেশের একটা পার্ট অফ অংশ ছিল তারা। এখন তারা ফ্যাসিজম করার কারণে বা তারা বিভিন্ন মানুষ হত্যা করার কারণে, অন্যায় জবরদখল করা থাকার কারণে, তাহলে তাদেরকে যেভাবে আমরা বিতাড়িত করা হয়েছে বা তাদেরকে যেভাবে আমরা বিতাড়িত করছি, তো সেম কায়দা তো এখন আমরা বর্তমান সরকারও আছে না? তো সেম কায়দা যদি বর্তমান সরকার থাকে, সেই সরকারকে আমরা গণ-অভ্যুত্থানের সরকার বলতেছি। আমরা গণ-অভ্যুত্থানের সরকার যেহেতু বলি, কিন্তু গণ-অভ্যুত্থানের সরকারকে আমাদেরকে অবশ্যই
উনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে হবে এবং নিরাপদে যেন জনগণ ভোট কেন্দ্রে যায় এবং ভোট কেন্দ্র থেকে যেন নিরাপদে বাসায় ফিরতে পারে, এই ধরনের অবস্থান নিশ্চিত করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জে বিভিন্ন অঞ্চলে যেভাবে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে এবং চিন্তায় হচ্ছে, এগুলা তো এই সরকার এখনও বন্ধ করতে পারে না বা এটা রোধ করতে পারে না। বিভিন্ন থানা পুলিশ আপনার দেখা যাচ্ছে যে আগের মতো সেরকম অ্যাক্টিভ কাজ করতেছে না, রাস্তাঘাটে জাম হয়ে থাকতেছে। কালকে ধরেন এত বড় একটা ইসলামিক মহাসম্মেলন হয়ে গেল গাজার রোড ফর মার্চ ফর গাজা। আমরা যেই প্রোগ্রামটা করলাম এখানে ধরেন আপনার বিভিন্ন দল মিলে প্রত্যেকটা দলে আসছে, কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা চিন্তা করতে হবে, অনেক মানুষ কিন্তু এখানে সাফারিং হয়েছে, রাস্তা ঘন্টার পর ঘন্টা জামে বসে থাকতে হয়েছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে কষ্ট হয়েছে। এটা ঠিক আছে, আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে, কারা করছে? ইসরায়েলে। আমরা এখন পর্যন্ত আমাদের পাসপোর্ট বর্তমান সরকারের আমলে পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল এই শব্দটা উচ্চ করতে পারে নাই, তো এই শব্দটা এখনও বসাইতে পারে নাই। তাইলে এখানে আপনারা চিন্তা করতে হবে এটা তো বসাই দিব। আচ্ছা, এটা তো বসান নাই আপনারা, ঠিক আছে, কিন্তু তারপরে আরেকটা জিনিস আপনারা কি করছেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে তো গাজার পক্ষে স্লোগান দিছে এবং প্রতিবাদ করছে। আমরা যত মিজানুর রহমান আজারি হুজুরে সহকারে যেভাবে ডাক দিছে এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অনেক মানুষ হয়েছে। আমি তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে ভালোভাবে সাকসেসফুলভাবে হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি, কারণ এখানে তো অনেক দুর্ঘটনা ঘটতে পারতো। সেই দুর্ঘটনা মানে টেনশনে ছিল বাংলাদেশের ঢাকা শহরে যারা বিশেষ করে বসবাস করে অনেক মানুষ এই প্রোগ্রামটা নিয়ে অনেক টেনশনে ছিল। যাক, দিনে দিনে প্রোগ্রামটা শেষ হয়েছে, দিনে দিনে মানুষ চলে গেছে যার যার